আজ অষ্টমবারের মতন পাত্রপক্ষ অরিনকে রিজেক্ট করে চলে গেল। চলে যাওয়ার সময় পাত্রের মা মলিন মুখ করে বলে গেলেন, আমরা খুব শীঘ্রই জানাবো। অরিন জানে এই শীঘ্রই সময়টা আর কখনোই আসবে না। অরিনের মা হালিমা হাল ছেড়ে দিয়ে বললেন, আর সম্ভব না, মেয়েকে ঘরের খুঁটি বানিয়েই রাখতে হবে। অরিনের কান্না পেয়ে গেল অজান্তেই। মা এভাবে কেন বললেন? অরিনের বয়সটাই বা কি? মাত্র 20-এ পা দিয়েছে। এই বয়সই তো বিয়ের জন্য শেষ সীমা নয়। আর যে পাত্র কেবল গায়ের রং দেখে পাত্রী রিজেক্ট করে চলে যায়, তাদের অরিন মানুষ বলে মনে করে না। প্রত্যেকবার পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাড়িতে শোক দিবস শুরু হয়। মা হতাশ মুখে বসে থাকেন, যেন কেউ মারা গেছে। আজও তাই হলো। তবে আজকে নতুন যেটা যোগ হয়েছে, মা একটু পর পর মুখে আঁচল চেপে কাঁদছে। এত কষ্ট কিসের তার? অরিন তো মেয়ে হয়েও ছেলের কাজ করে। ভার্সিটির ক্লাস শেষ করে 6টা টিউশন সামলায়। মোট 12,000 টাকা ইনকাম হয়। সংসারের সকল দায়িত্ব তার কাঁধে। ছোট বোনদের স্কুলের বেতন দিতে হয়। মাসে মাসে মানুষের ধারের শোধ দিতে হয়। তাদের সংসারে এমন কোনো মাস নেই যে এই মাসে ধার নেওয়া হয়নি। মা কোমরের ব্যথার জন্য কাজ করতে পারে না। আলাদা একটা কাজের বুয়া রাখতে হয়। অরিন চেষ্টা করে টিউশনি বাড়াতে, কিন্তু সময় পায় না। আর বেশি বেতনে টিউশনিও জোগাড় হয় না। তাদের মতন অজ পাড়াগাঁয় থেকে এর চেয়ে বেশি বেতনে টিউশনি পাওয়ার স্বপ্ন দেখাও পাপ। আগে অরিনদের অবস্থা এত খারাপ ছিল না। বাবার মৃত্যু আর ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর জীবনে অন্ধকার নামলো। মা অনেক দিন কোনো কথা বলতে পারলেন না। বিছানায় পড়ে রইলেন। সুস্থ সবল যুবক ছেলে হারানোর শোক সহজে কাটানো যায় না। অরিন ভার্সিটি যাওয়ার সময় তারিন আর জেরিনকে স্কুলে ড্রপ করে যায়। আজও তাই করলো। তারিন জেরিন ক্লাস 2-এ পড়ে। দুজনে যমজ। অরিনের গায়ের রং কালো হলেও এই দুই বোন ফর্সা হয়েছে। অরিন এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে যে ওদের বিয়ে দিতে মায়ের কোনো অসুবিধা হবে না। স্কুলে গলি পার হওয়ার সময় চায়ের দোকান থেকে হাসাদ ভাই ডাকলেন, এই যে অরিন, শুনে যাও। অরিনকে অনিচ্ছায় থামতে হলো। হাসাদ ভাই মানুষটা ভালো, কিন্তু ইদানিং তিনি অরিনের দিকে অন্যরকম নজরে তাকাচ্ছেন। রাস্তায় দেখা হলেই অকারণে দাঁড় করিয়ে কথা বলবেন, লাজুক ভঙ্গিতে হাসবেন। অরিনের ভীষণ অস্বস্তি হয়। এই মানুষটিকে সে পছন্দ করে না, কিন্তু এই কথা মুখের ওপর বলাও যায় না। মা একবার অনেক অসুস্থ হয়ে পড়ায় অরিন হাসাদের থেকে 26,000 টাকা ধার করেছিল। মাকে হসপিটালে ভর্তি করানো জরুরি ছিল। সেই টাকার শোধ দিতে পারলেই হাসাদ ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করা সম্ভব। কিন্তু এত টাকার শোধ অরিন কোত্থেকে দেবে? তাই যতদিন টাকার ব্যবস্থা না হচ্ছে, হাসাদ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাচ্ছে না। অরিন হাসি মুখে ঘুরে তাকালো। কি ব্যাপার হাসাদ ভাই, যাচ্ছ কোথায়? এই তো ভার্সিটি যাচ্ছি। ও আচ্ছা, চলো আমি রিক্সা ডেকে দিই। রিক্সা লাগবে না, আমি হেঁটে যাব। এত দূর হেঁটে যাবে? বলো কি, পা ব্যথা করবে তো? প্রতিদিন হেঁটেই যাই, আমার অভ্যাস আছে, তাই সমস্যা হবে না। হাসাদ গম্ভীর মুখে কিছু একটা চিন্তা করে বলল, আমি ভাবছি খুব শীঘ্রই একটা বাইক কিনবো। এরপর তোমাকে আর কষ্ট করতে হবে না, রোজ বাইকে করে ভার্সিটি যেতে পারবে। অরিনের গা জ্বলে উঠল, কিন্তু সে শুধু হাসলো, কোনো জবাব দিতে পারল না। দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে বোবা বানিয়ে দেয়। ক্যান্টিনে বসে শুকনো রুটি চিনি দিয়ে খাচ্ছিল অরিন। দূর থেকে সেই দৃশ্য দেখে ইলমির এত মায়া হলো, দুটো ফ্রায়েড রাইস অর্ডার দিয়ে সে অরিনের সাথে বসলো। অরিনের হাত থেকে খাবার কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো। দেখি তো কি এনেছিস? অরিন আড়ষ্ট কণ্ঠে বলল, তেমন স্পেশাল কিছু না, রুটি আর চিনি। সকালে মা অসুস্থ ছিল, তাই রান্না করতে পারেননি। রাতের বেঁচে যাওয়া রুটিই নিয়ে আসতে হয়েছে। খুব মজার। ইলমি কত স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। অরিনের মন ক্রমশ খারাপ হতে লাগলো। চূড়ান্ত মন খারাপ হলো যখন দেখলো ইলমি তার জন্য ফ্রায়েড রাইস অর্ডার করেছে। অরিন সাথে সাথে বলল, আমার খিদে নেই। একটা থাপ্পড় দেব, তোকে ছাড়া একা একা কিছু খেয়েছি কখনো? অরিনের কেঁদে ফেলতে মন চাইলো। সবসময় ইলমি কেন তার জন্য করবে? সে তো ইলমির জন্য আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। নিজের বাড়িতে এনে ইলমিকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারেনি। প্রথম যেদিন ইলমি তাদের বাড়িতে গেল, মেনুতে ছিল শুধু ডাল আর ভর্তা।
ইলমি ঝাল খেতে পারে না, আবার এত বড় ঘরের মেহমানকে শুধু ডাল খেতে দেওয়া যায় না। অরিন কোনো মতে একটা ডিমের ব্যবস্থা করলো। মাসের শেষ তখন, হাতে আনা করিও নেই। রাসেল ভাইয়ের দোকান থেকে ডিম একটা বাকিতে আনা হলো। সেই ডিম ইলমি খাওয়ার সময় অসহায় চোখে তাকিয়েছিল তারিন আর জেরিন। কতদিন তারা ডিম খায়নি। তারিন রোজই ডিম খাওয়ার জন্য বায়না করে। ইলমি নিজের ডিমটুকু 3টে ভাগ করে জেরিন আর তারিনকে দিয়ে খেলো। হরিণ এই দিক দিয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করে। ইলমির মতন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ইলহান আবার মনে করার চেষ্টা করলো মেয়েটার গায়ের রং কালো ছিল, কিন্তু শাড়ি রং ছিল সাদা, ধপধপে সাদা। চোখ দুটো উজ্জ্বল, ঝকঝকে আর গভীর। চেহারায় আত্মবিশ্বাসের ভাব প্রবল। এত রূপসী একটা মেয়ে, অথচ ইলহান তার নামটাই মনে করতে পারছে না। উফ! ইলমি ভার্সিটি থেকে ফেরার সাথে সাথেই ইলহান বোনের ঘরে হানা দিল। শোন, সেদিন নাইট পার্টিতে তোর যে বান্ধবী এসেছিল তার নাম কি? ইলমি হতাশ গলায় বলল, ভাইয়া, নাইট পার্টিতে আমার মোট 8 জন বান্ধবী এসেছিল। তুমি কার কথা জানতে চাইতো? ওই যে অনেক সুন্দরী, সাদা শাড়ি পরেছিল। সুন্দরী আবার সাদা শাড়ি? ইলমি ভাবলো কিছুক্ষণ, মনে পড়তেই বলে উঠল, বুঝেছি, মেঘার কথা বলছো নাকি? আমি কিভাবে জানবো? আমি তো তার নামই জানি না। আমাদের ফ্রেন্ডস গ্রুপে তো মেঘাই সবচেয়ে সুন্দরী, আর সেদিন সে সাদা শাড়িও পরে এসেছিল। তাহলে হয়তো মেঘাই। তুমি ওকে খুঁজছো কেন ভাইয়া? সেই রাতে ও আমার একটা উপকার করেছিল, কিন্তু আমি ওকে ধন্যবাদ জানাতে পারিনি। তুই কি ওকে একদিন বাসায় আসতে বলবি? ইলমি মুখ টিপে হাসলো, মাথা কাত করে বলল, আচ্ছা বলবো। ঠিক আছে, বলিস কিন্তু মনে করে। মেঘা 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 নামটা আওড়াতে আওড়াতে ঘর থেকে বের হয়ে গেল ইলহান। ইলমির কেবল হাসি পাচ্ছে। অবশেষে তার নাক উঁচু রাজপুত্রের মতন দেখতে ভাইটা কোনো মেয়েকে পছন্দ করেছে। অরিন বাড়ি ফিরেই তাজ্জব বনে গেল। হাসাত ভাই এসেছে। তারিনকে আর জেরিনের জন্য চিপস, জুস, কেক, বিস্কিট, আইসক্রিম এনে টেবিল ভরে ফেলেছেন। দুজন বিছানায় বসে পা দুলিয়ে আরামে খাচ্ছে। মায়ের চেহারায় অত্যন্ত হাসি হাসি। অরিন রুমে প্রবেশ করতেই হালিমা আলমারি থেকে শাড়ি বের করে দিয়ে বলল, আজ আর টিউশনি যাওয়ার দরকার নেই। হাসাত তোর জন্যই এসেছে, তোকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। এতক্ষণ ধরে বসে আছে ছেলেটা, তুই ফোন ধরছিলি না কেন? আমি বাসে ছিলাম মা, আর আমি টিউশনি যাব না কেন? বাচ্চাগুলোর পরীক্ষা, আমাকে যেতেই হবে। এই সময় মিস দিলে গার্জিয়ানরা রেগে যায়। এসব ফক্কিনীদের টিউশনি ছাড়তো, আর করতে হবে না। হাসাদের সাথে তোর বিয়েটা হয়ে গেলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আমরা সবাই খুব ভালো থাকবো। তোর পাড়ায় পাড়ায় গিয়ে টিউশনি করে বেড়াতে আর হবে না। তুমি এসব কি বলছো মা? আমি কেন ওনাকে বিয়ে করব? উনি একটা অশিক্ষিত গুন্ডা। হালিমা কটমট করে বললেন, তোর জন্য কি এখন ডিগ্রিধারী রাজপুত্র আসবে? হাসাত অশিক্ষিত হলেও অবস্থা সম্পন্ন। এমন ছেলে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া একই কথা। তাও নিজে থেকে তোকে পছন্দ করেছে। ঢং করবি না অরিন। হাসাদের সাথে যদি তোর বিয়ে না হয়, তাহলে আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হালিমা শাড়িটা বিছানায় ছুঁড়ে দিয়ে চলে গেলেন। অরিন সাথে সাথে মুখ চেপে ধরল। তার 2 চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে। একসময় ভাবলো, হাসাদ ভাইয়ের সাথে বিয়েটা হলে মন্দ কি? হয়তো অরিন কোনোদিন সুখী হতে পারবে না, কিন্তু মাথা থেকে ধারের বোঝা তো নামবে। অরিনের বোন দুটো একটা নিশ্চিত জীবন পাবে। মা অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। অরিন শাড়ি পরে তৈরি হয়ে নিল। আজ সে হাসাদ ভাইয়ের থেকে আরও 5,000 টাকা ধার চাইবে। ঘর ভাড়া বাকি পড়ে আছে। সামনের মাসে টাকা দিতে না পারলে বাড়ি ছাড়া হতে হবে। টাকার জন্য হলেও হাসাদ ভাইয়ের সাথে ঘুরতে যাওয়াটা দরকার। দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে আত্মসম্মানহীন বানিয়ে দেয়। মেঘা খুশিতে ঝুমঝুম করছে। একবার একে জড়িয়ে ধরছে তো আর একবার ওকে। অরিন অবাক হয়ে ইলমিকে জিজ্ঞেস করলো, এর আবার কি হলো? ইলমি হাসতে হাসতে বলল, আমার বড় ভাই মেঘাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। এটা শুনেই এত খুশি হওয়ার কারণ কি আছে? আমিও বুঝতে পারছি না, ওকেই জিজ্ঞেস কর। অরিন আর জিজ্ঞাসা করতে গেল না। মেঘাকে তার প্রচণ্ড অহংকারী মনে হয়। ক্লাসে কখনো অরিনের পাশে মেঘা বসেনি। প্রথম দিন যখন ইলমি অরিনের সাথে মেঘার পরিচয় করিয়ে দিল, তখন মেঘা এমনভাবে নাক কুঁচকিয়ে যেন অরিন কত নোংরা জাতীয় কিছু। অরিন অবশ্য মন খারাপ করেনি। এই ধরনের ব্যবহারে সে অভ্যস্ত।
কিন্তু মেঘার সাথে অরিন কখনো নিজে থেকে কথা বলে না। ইলমির ভাইয়ের কথা বেশ ভালো করেই মনে আছে অরিনের। 2 মাস আগে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে, দেখতেও অস্ট্রেলিয়ান হিরোর মতন। গায়ের রং এত ফর্সা যে শ্বেতরুগী বলে মনে হবে। অরিন এত ফর্সা ছেলে মানুষ আগে কখনো দেখেনি। তবে মানুষটা একটু পাগলাটে ধরনের। সেদিন রাতে অরিন না ধরলে তো 7 তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছিল। নাইট পার্টি হচ্ছিল ইলমিদের ছাদে। বিশাল বড় বাউন্ডারি দেওয়া ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে দোলনা। যেই পাশে সুইমিং পুল ছিল সেখানে ইলমিরা হইচই করছিল। ঠিক তার বিপরীত পাশেই দোলনায় নিঃসঙ্গের মতন বসে রয়েছিল ইলহান। অরিনের বাড়ি থেকে মা ফোন করে জানালো ঘরে রান্না করার মতন কিচ্ছু নেই, অরিন যাতে বাজার নিয়ে ফেরে। সাউন্ড বক্সে তখন গান চলছিল তীক্ষ্ণ শব্দে। অরিন এত শব্দের মাঝে মায়ের একটা কথাও বুঝতে পারছিল না। সে ছাদের অন্য পাশে চলে গেল। তখনও অরিন জানতো না যে ছাদের ওপাশে একটা ছেলে বসে আছে। হঠাৎ 6 ফুট সাইজের বিশাল দীর্ঘদেহী মানুষটিকে ছাদের কার্নিশে দাঁড়ানো দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল অরিনের। মুখ দিয়ে ছিটকে বেরিয়ে এলো চিৎকার। ওই পাশে এত হইচইয়ের মাঝে অরিনের চিৎকার কেউ শুনতে পেল না। এমনকি যে মানুষটিকে দেখে অরিন চিৎকার দিয়েছে সেও কোনো হেলদোল দেখালো না। দেয়ালের ওপর দাঁড়িয়ে কেমন নেশাগ্রস্ত হয়ে টলতে লাগলো। যে কোনো সময় পড়ে যেতে পারে। বিপদের আশঙ্কা দেখে অরিন প্রায় ছুটে গেল। ছেলেটির ধপধপে সাদা হাত জাপটে ধরল। চোখ পিটপিট করে ছেলেটা অরিনকে একবার দেখার চেষ্টা করলো। তার আগেই অরিন শরীরের সর্বশক্তি দিয়ে তাকে নিজের দিকে টেনে আনলো। ইলহানের নিয়ন্ত্রণহীন বিশাল দেহটা তুমুল বেগে এসে অরিনের ছোট্ট শরীরের ওপর পড়ে গেল। ছেলেটি অরিনের গা থেকে উঠে বসতেই অরিন নিঃশ্বাস নিতে পারল। আপনি কি সুইসাইড করতে যাচ্ছিলেন? বিচলিত ভঙ্গিতে প্রশ্নটা ছুঁড়ে দিয়েই অরিন হাঁপাতে লাগলো। ইলহান মাথা নিচু করে চুপচাপ বসে আছে। অরিন আবার বলল, দেওয়ালের ওপর উঠে দাঁড়িয়েছিলেন কেন? যদি পড়ে যেতেন? পড়ে যাওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছিলাম। মাঝখান থেকে আপনি চলে এলেন, কেন এলেন? মানুষটার কণ্ঠস্বর কেমন জড়ানো। চোখ ভালো মতন মেলাতে পারছে না, আধ বোঝা হয়ে আছে। অরিনের বুঝতে বাকি নেই যে মানুষটা এখন নেশাগ্রস্ত। আপনি কি অ্যালকোহলিক? কিছুটা। সুইসাইড করার জন্য কি নেশা করেছেন? ঠিকই ধরেছেন। কিন্তু কেন? আপনি সুইসাইড কেন করতে চান? আপনার জীবনটা তো অনেক সুন্দর। এত সুন্দর জীবন রেখে কোন পাগলে মরতে চায় বলুন তো? ইলহান হাসল, তাচ্ছিল্যপূর্ণ হাসি। কে বলেছে আমার জীবন সুন্দর? কেউ বলেনি, কিন্তু আমার মনে হয় আপনি পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন, যার এত বড় বাড়ি আছে, এত সুন্দর বাড়ির ছাদ আছে, যে ইচ্ছে করলেই মাথা উঁচু করে আকাশ দেখতে পারে, ঠান্ডা রুমে ঘুমাতে পারে, মা বাবা বোনেদের নিয়ে দেশ বিদেশে ঘুরতে যেতে পারে। তার আবার কষ্ট কিসের? ইলহান শব্দ করে হেসে ফেলল। ভরাট কণ্ঠের হাসির ছন্দটা বাজতে লাগলো দেওয়ালে দেওয়ালে। অরিন অবাক হয়ে তাকালো। হাসছেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? আপনার কি ধারণা কেবল টাকা পয়সা, দেশ বিদেশে ঘুরে বেড়ানো, আকাশ দেখা, পরিবার, এসবের মাঝেই সুখ নিহিত? সুখ আসলে কিসের মাঝে নিহিত তা আমরা কেউই জানি না। তবে যখন আমরা সুখে থাকি তখন সেই সুখের মর্ম বুঝি না। সুখ নির্ভর করে আমাদের সন্তুষ্টির ওপর। কিন্তু সমস্যা হলো আমরা কখনোই কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, তাই সুখ আমাদের কাছে ধরাই দেয় না। ভালোই বলেছেন, কিন্তু আমার জীবনে সন্তুষ্ট হওয়ার মতন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। ইলহানের কণ্ঠস্বর বেশ তীক্ষ্ণ। অরিন সহাস্যে বলল, এই কথা আপনি কিভাবে বললেন? সবার জীবনেই দুঃখের পাশাপাশি খুশির ব্যাপারও ঘটে। আপনার জীবনে কি কখনো খুশির ব্যাপার ঘটেনি? না। হঠাৎ করেই দমকা বাতাসে অরিনের শাড়ির আঁচল উঠতে লাগলো। ইলহানের লালচে চুলগুলো কপাল চেয়ে বাতাসের সাথে খেলতে লাগলো। প্রশান্তির একটা স্পর্শ এসে শরীরকে ছুঁয়ে যেতে লাগলো। অরিন মসৃণ হেসে বলল, দেখলেন তো, আপনি যে মিথ্যে বলছেন তা এইমাত্র প্রমাণ হয়ে গেল। ইলহান ভ্রু কুঁচকালো। কিভাবে? এই তো, এই মাত্র আপনার জীবনে খুশির ব্যাপার ঘটল। কত সুন্দর একটা বাতাস এসে মনটা ভালো করে দিল, দেখলেন? আর খুশির ব্যাপারও ঘটবে যদি আজ বৃষ্টি হয়। বৃষ্টি বাতাসের সাথে খুশির কি সম্পর্ক? সম্পর্ক আছে। যখন বৃষ্টি হয় প্রকৃতিতে একটা উৎসবের আমেজ তৈরি হয়। খিলখিল করে হাসতে থাকে আকাশ আর মাটি। তাদের হাসিতে ঝনঝন শব্দ তৈরি হয়। পরিবেশ শীতল হয়ে ওঠে।
স্নিগ্ধ একটা আভা ছড়িয়ে পড়ে। কখনো বৃষ্টির সময় জানালা আটকাতে গিয়ে বাহিরে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করার চেষ্টা করেছেন, অথবা জানালায় মুখ বাড়িয়ে বৃষ্টি পান করেছেন? বৃষ্টি পান করার জিনিস না, পলিউশন থাকতে পারে। আপনি যেটা পান করেছেন সেটার থেকে বৃষ্টির পলিউশন হাজার গুণে ভালো। এখন শুনুন আমার কথা। মানুষের বড় বড় সুখগুলো ছোট ছোট জিনিসের লোকানো থাকে। আমরা সেটা বুঝতে পারি না বলে সুখ আমাদের কাছে ধরা দেয় না। আপনি বলছেন আপনার জীবনে নাকি কখনো খুশির ব্যাপার ঘটেনি, সবসময় দুঃখের ব্যাপারই ঘটেছে। আচ্ছা, সত্যি কথা বলুন তো, আপনি কি কখনো প্রিয়জনেদের মৃত্যুদেহ কাছ থেকে দেখেছেন? ইলহান অদ্ভুতভাবে মাথা ঝাঁকালো। সে দেখেনি। অরিন হেসে বলল, এত সুন্দর ভরা সংসারে হঠাৎ করে হাহাকার বয়ে যেতে দেখেছেন? মা অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, কিন্তু টাকা নেই। সেই টাকার জন্য আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজের জীবনে দেখা সবচেয়ে নিকৃষ্ট মানুষটির কাছে হাত পেতেছেন? ইলহান এই পর্যায়ে জবাব দিল না। অরিন নিজের মনেই বলে যেতে লাগলো, ছোট বোন বায়না করলো খাবারের জন্য, কিন্তু ঘরে কোনো খাবার নেই। প্রচণ্ড খিদে পেট নিয়েই সে ঘুমিয়ে পড়ল। তখন তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকে বুকে মোচড় দিয়েছে, ডুকুরে কেঁদে উঠেছেন। যখন কাউকে বিশ্বাস করা যায় না, জীবনটাকে তখন নিশ্চল হয়ে যেতে দেখেছেন। বিপদের সময় পরিচিত মানুষগুলোর রূপ বদলানোর মতন ভয়াবহতা অনুভব করেছেন। তখন বিশ্বাস ভেঙে যায়, আর ভাঙা বিশ্বাস কখনো জোড়া লাগে না। একটা জীবনে এত কষ্ট দেখার পরেও আমি যদি ছোটখাটো বিষয়ে সুখ খুঁজে নিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কি আমার চেয়েও দুঃখী মানুষ? ইলহান বিস্মিত স্বরে বলল, আপনার জীবনে এত ক্রাইসিস? এসব তো কিছুই না, আরও কত ভয়ঙ্কর ঘটনা আছে। শুনলে আপনার মন খারাপ হবে, তাই না শোনাই ভালো। কিন্তু বিশ্বাস করুন, আমার না কখনো মরে যেতে ইচ্ছে করেনি। সব সময় আমি বাঁচতে চেয়েছি, একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছি। এই নিষ্ঠুর দুনিয়ায় এত কষ্ট নিয়ে আমরা কেন বেঁচে থাকি? সুখের আশায়। সেই সুখ যখন সত্যি এসে ধরা দেয়, তখন যে দুঃখের স্মৃতিতে ডুবে থাকে, মুর্শে পড়ে, তার মরে যেতে ইচ্ছে চায়, সে তো মহা বোকা। একটা কথা সব সময় মনে রাখবেন, মরে যাওয়া মানেই তো হেরে যাওয়া। ভীতুরা মরতে চায়, আর সাহসীরা চায় বাঁচতে। ইলহান মাথা নিচু করে ভাবল, অরিনের থেকে তার জীবনের কষ্ট অনেক কম। বরং অরিনের কষ্টের কাছে তার নিজের কষ্ট কোনো কষ্টই না। এভাবে নেশার ঘোরে মরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে, অনেক বড় ভুল। ভাগ্যিস মেয়েটা এসেছিল, নয়তো ইলহান বুঝতো কি করে যে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বহুদিন পর বৃষ্টিতে গা ভেজালো ইলহান। দু হাত প্রসারিত করে মেলে দিল, চোখ বন্ধ করে বৃষ্টির শীতলতা অনুভব করলো। আসলেই তো ভীষণ সুখ। মনে হচ্ছে যেন বৃষ্টি নয়, আকাশ থেকে সুখ বর্ষণ হচ্ছে। অরিন লাভ ঝাঁপ শুরু করলো। তার চঞ্চলতা দেখে ইলহানের মন ভরে উঠল। সামান্য বৃষ্টি মানুষের মনে এত আনন্দ দিতে পারে? চঞ্চলা, স্নিগ্ধা, উজ্জ্বল হাসির মেয়েটিকে ইলহান বিভোর হয়ে দেখছিল। ছাদে যখন কেবল তারা দুজন, বাকিরা বৃষ্টি দেখে কবেই নিচে নেমে গেছে। অরিনের কথা তাদের খেয়ালও নেই। অরিন মুখে লেপ্টে থাকা চুলগুলো দুই হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটায় চেহারা বেজাচ্ছিল। প্রতিটা দৃশ্য ইলহানের হৃদয়কে খঞ্জরের মতন ধারালো আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। ইলহানের মনে হলো এই রকম ক্ষতবিক্ষত সে 1000 বছর ধরে হতে পারবে। আফসোস হলো ভীষণ। ইচ্ছে করলো হাত দিয়ে অরিনের গাল ছুঁয়ে দিতে। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘোর কাটল দুজনের। অরিন তাড়াহুড়ো করে বলল, আমাকে তো বাড়ি যেতে হবে, রাত 10টা বেজে গেছে। অনেক উপদেশ দিলাম, আপনি প্লিজ আর কখনো সুইসাইড করতে যাবেন না, এটা খুব খারাপ জিনিস, মনে থাকবে? ইলহান মনে মনে বলল, সব সময় মনে থাকবে। অরিন ইলহানের উত্তরের অপেক্ষা না করেই ছাদ থেকে দৌড়ে বেরিয়ে গেল। কিন্তু ইলহান দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজল। তার সর্দি লেগে গেল। পরদিন সকালে জ্বর এসে টনসিল ফুলে গেল। মা কেঁদে কেটে ঘরে ডাক্তার ডেকে এনে একটা হুলুস-তুলুস কাণ্ড বাঁধালো। মেঘার ঠোঁট থেকে হাসি যেন নামছেই না। চোখ বড় বড় করে মাথা দুলিয়ে খুব আগ্রহ নিয়ে বান্ধবীদের সাথে ইলমিদের বাড়ির নাইট পার্টির গল্প করছে। তবে মেঘার গল্পের প্রধান হিরো যে ইলহান, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার চেহারায় তুমুল একটা উল্লাসী ভাব ঝিকমিক করছে, চোখে দৃষ্টি চকচক করছে। জানিস,
ইলমির ভাই অস্ট্রেলিয়া থেকে হায়ার স্টাডিজ কমপ্লিট করে এসেছে। দেখতে রাজপুত্রের চেয়েও কম না। ইলমি দেখতে যতটা সুন্দর তার চেয়েও 10 গুণ বেশি সুন্দর তার ভাই। এত সুন্দর একটা মানুষ যে কিভাবে হয়, প্রথম দেখাতেই আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আমার মনে হয় যে কোনো সাধারণ মেয়ে তাকে দেখা মাত্রই ফিদা হয়ে যাবে। উফ, আমার তো এখনো বুকের মধ্যে ধপধপ করছে। রুবি গালে হাত রেখে বলল, কিন্তু ইলহান ভাইয়া হঠাৎ তোকে কেন বাড়িতে ডাকলো? মেঘার চেহারায় লাজুক আভা প্রকাশ পেল। সেটা আমি কিভাবে বলবো, তবে সেদিন না উনি আমার দিকে বারবার লক্ষ্য রাখছিলেন। আমি খেয়াল করেছি পার্টিতে এত মেয়ে, উনি সবাইকে অ্যাভয়েড করে শুধু আমার দিকেই কেন দেখবে বলতো? আবার শুধু আমার সাথেই কথা বলেছেন, অন্য কারোর সাথে বলেননি। এমন কেন করবে বল? আরশি মজার ছলে বলে উঠল, এবার তোকে ডেকেছি কি জন্য? প্রপোজ টপোজ করবে নাকিস, দেখিস আবার। মেঘা মুখে 2 হাত চেপে ধরে বলল, তাহলে আমি সাথে সাথেই হার্ট অ্যাটাক করব। এমন কথা তোরা বলিস না প্লিজ, আমার হার্টবিট স্টপ হয়ে যাচ্ছে। হো হো করে হেসে উঠল সবাই। মেঘা অসহায় মুখে বলল, ধ্যাত, হাসছিস কেন তোরা? অরিন দীর্ঘশ্বাস ছাড়ল। মেঘা এখানে বসেই একদমে অনেকগুলো মিথ্যে কথা বলে ফেলেছে। মানুষ এত মিথ্যে বলে কি মজা পায়? ইলহান ভাই মেঘার দিকে একবারও তাকায়নি। তিনি তো মেয়েদের সাইডেও আসেননি। পার্টি হয়েছিল ইলমিদের বাড়ির ছাদে। ইলহান যেখানে বসেছিল সেটা একদম ছাদের বিপরীত পাশ। তিনি সারাক্ষণ একা একাই ছিলেন, একবারের জন্য মেয়েদের মাঝে আসেননি। শুধু ইলমি যখন সবাইকে পরিচয় করাতে নিয়ে গেল তখন তিনি একবার মেঘার দিকে তাকিয়ে বলেছেন হ্যালো, ব্যাস ওইটুকু ব্যাপারটাকেই মেঘা ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলছে কেন? এত কি মজা পাচ্ছে সে? অদ্ভুত মেয়ে মানুষ। বাড়ি ফিরেই অরিনের মন খারাপ হয়ে গেল। মা আবার হাসাদ ভাইয়ের সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে লেগেছেন, অথচ অরিন কাল রাতেই বলেছিল মরে গেলেও হাসাদ ভাইকে বিয়ে করবে না। গতকাল লোকটির সাথে ঘুরতে গিয়ে একটা জঘন্য ঘটনা ঘটেছে। রিকশায় ওঠার পর বারবার কাঁধে আর কোমরে হাত দিচ্ছিল হাসাদ ভাই। রিকশাওয়ালাকে বলল হুড তুলে দিতে। অরিন ইতস্তত করে বলল, হুড তুলতে হবে না। কেন তুলতে হবে না? বাইরে কত রোদ, তোমার কষ্ট হবে। বারণ করা সত্ত্বেও তিনি হুড ওঠালেন। অরিনের প্রায় দম আটকে আসছিল। সে 2বার বলল, হাত সরান প্লিজ। হাসাদ ভাই কোনো জবাব দিল না। অরিনের চিৎকার করে কাঁদতে মন চাইলো। রিকশা থামলো একটি আবাসিক হোটেলের সামনে। অরিনের চেহারা প্রায় রক্তশূন্য হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি? হাসাদ অরিনের কাঁধে হাতে জড়িয়ে বলল, ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। অরিন সাথে সাথে হাত সরিয়ে দিল। কঠিন গলায় বলল, আমি আপনার সাথে ভিতরে যাব না। হাসাদের চেহারায় বিরক্তি, তবুও নরম হেসে বলল, কেন? আহা চলো না, তুমি না 5,000 টাকার কথা বলেছিলে, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। হাসো। অরিনের কান্না পাচ্ছে। মানুষটিকে আলাদা ভেবেছিল সে, কিন্তু এখন মনে হচ্ছে উনি সাইফুল আঙ্কেলের চেয়েও বাজে। অরিনের ইচ্ছে করলো চিৎকার করে বলতে, আমি কোনো পতিতা না যে টাকার লোভ দেখিয়ে আপনি আমাকে আপনার রুমের দরজা লাগিয়ে দিতে পারবেন। কিন্তু অরিন কিছু বলতে পারল না। তার ডাগর চোখ দুটি ভিজে আসছিল, কণ্ঠ কেঁপে আসছিল, চারপাশে ঝাপসা দেখতে শুরু করলো। হাসাদ বলল, কি হয়েছে অরিন? দেখো, প্রয়োজন আমাদের সবাই আছে, এত ন্যায় অন্যায় ভাবলে চলে না। আমি তোমার ভালোর জন্যই বলছি। তোমার হাতে এখন 2টো অপশন। বাড়ি ফিরে গেলে তুমি 5,000 টাকা পাবে না, বরং আরও 26,000 মিলিয়ে মোট 31,000 টাকা জোগাড় করতে হবে। আর যদি আমার সাথে ভেতরে যেতে পারো তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তোমার পুরো জীবন আমি গুছিয়ে দেব। তোমাকে আমি বুদ্ধিমতী মনে করি। আশা করছি তুমি নিজের ভালো বুঝবে। অরিন মনে মনে বলল, আপনি একটা জঘন্য নর্দমার কীট। অরিনকে চলে যেতে দেখে বিস্মিত হলো হাসাদ। সে ভাবেনি যে অরিন তার প্রস্তাব এইভাবে প্রত্যাখ্যান করবে। ভীষণ বিরক্ত লাগলো। পান্তা খেতে নুন পায় না, আবার তার এত ভাব কিসের? হাসাদ অরিনের পাশে হাঁটতে হাঁটতে বলল, বোকামি করো না অরিন, মানুষের জীবনের সুযোগ একবারই আসে। অরিনের খুব ইচ্ছা করলো হাসাদ ভাইয়ের গালে একটা শক্ত চড় মারতে, কিন্তু পারল না। এই চড়টা পরবর্তী সময়ের জন্য তোলা থাকুক। 26,000 টাকা তার মুখের ওপর ছুঁড়ে মারার পর না হয় অরিন চড় উপহার দেবে। এই যে মামা, এদিকে আসুন। রিক্সা ডেকেই অরিন উঠে পড়ল। হাসাদ রিক্সা ধরে দাঁড়িয়ে রইল। দৃঢ় গলায় বলল, অরিন, আর একবার ভেবে দেখো। অরিন গরম কণ্ঠে বলল, রিক্সা ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব।
অরিনের রক্তিম চেহারা দেখে হাসাদের ভয় হলো। রিকশা ছেড়ে দিল সে। অরিন কাঁদতে কাঁদতে ছোটবেলার কথা মনে করলো। এমন একটি ভয়ঙ্কর সময় তার জীবনে আরও একবার এসেছিল। সাইফুল আঙ্কেল প্রায়ই তাদের বাড়ি আসতেন। অরিনদের প্রতিবেশী ছিলেন তিনি। আদর করার বাহানায় বাজেভাবে অরিনকে স্পর্শ করতেন। অরিন মায়ের কাছে অভিযোগ করেছিল, অথচ মা তার কথা বিশ্বাসই করল না। বলাই বাহুল্য যে তখন সাইফুল আঙ্কেলের সাথে অরিনদের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি বিভিন্ন সময় অরিনদের উপকারে এসেছেন। আর কিছুদিন আগে যখন মা অসুস্থ হলো, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এগিয়ে এলো না। সাইফুল আঙ্কেল মাকে হসপিটালে ভর্তি করিয়েছেন, হসপিটালের বিল দিয়েছেন, তার বাড়ি নিয়ে অরিনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। সেই লোকটিকে ছোটবেলা থেকে অরিন ঘৃণা করে এসেছে। নিরুপায় হয়ে তারই সাহায্য হাত পেতে গ্রহণ করতে হয়েছে। এর চেয়ে বাজে অনুভূতি কারোর জীবনে আর কি হতে পারে। অরিন বাড়ি ফিরে এলো। হালিমা অরিনকে দেখে ভুরু কুঁচকে বললেন, কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? অরিন জবাব না দিয়ে নিজের রুমে ঢুকে গেল। হালিমাও পিছন পিছন এলেন। আগ্রহপূর্ণ কণ্ঠে বললেন, বিয়ের ব্যাপারে কোনো কথা হলো? কি বলল হাসাদ? অরিন রাগীর স্বরে বলল, মা, তুমি আর কখনোই আমাকে হাসাদ ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে না। আমি মরে গেলেও তাকে বিয়ে করব না। অরিন দরজা আটকে কাঁদতে বসল। হালিমা সেই কান্নার আওয়াজ শুনলেন না। রাগে গজগজ শুরু করলেন, যেন অরিন ভীষণ অপরাধ করে ফেলেছে। অরিন আলমারি খুলে দুটো ভারী স্বর্ণের দুল বের করলো। জীবনে কত ঝড়ঝঞ্ঝা গেছে, কিন্তু কখনো এগুলো হাত দেওয়ার সাহস হয়নি। বাবা এই দুলগুলো বানিয়ে রেখেছিলেন অরিনের বিয়ের জন্য। আজ অরিন সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিক্রি করে দেবে। হাসাদ ভাইয়ের 26,000 টাকা শোধ না দেওয়া পর্যন্ত তার গায়ের রক্ত ঠান্ডা হবে না। ইলহান আয়নায় দাঁড়িয়ে চুলটা আবারও গুছিয়ে নিল। তাকে দেখতে ভালো লাগছে তো, নাকি একটু সেভ করবে? ইলমিকে জিজ্ঞেস করলে হয়। ইলমির রুমের দরজায় টোকা দিতেই সে বলল, কে, ভাইয়া নাকি? বুঝলি কিভাবে? ইলমি হাসল। আজকে ভাইয়া কম করে হলেও 10 বার তার রুমে এসেছে, শুধু মেঘা কখন আসবে এটা জিজ্ঞেস করার জন্য। এত এত আগ্রহের পেছনে রহস্য বুঝতে ইলমির অসুবিধা হচ্ছে না, তার বেশ ভালোই লাগছে। অবশেষে ভাইয়ার কোনো তো একটা মেয়েকে পছন্দ তো হলো। কিন্তু মাঝে মাঝে ইলমির মনে হয় ভাইয়ার পছন্দ করা মেয়েটি মেঘা না হলেই ভালো হতো। মেঘাকে ইলমির তেমন একটা পছন্দ নয়, কিন্তু কি করার, ভাইয়া যেহেতু পছন্দ করেছে তাই ইলমিকেও মেনে নিতে হবে। ইলহান আয়নার দিকে চেয়ে বিভ্রান্তির স্বরে বলল, আচ্ছা ইলমি, আমার কি দাড়িটা সেভ করা উচিত? হঠাৎ দাড়ি সেভ করবে কেন? ইলহান লাজুক মুখে বলল, না, এমনি বলছিলাম। তোমাকে দাড়িতেই বেশি সুন্দর লাগে ভাইয়া। ও আচ্ছা। যদিও ইলহান জিজ্ঞেস করেনি, তবু ইলমি বলল, মেঘারা ঠিক বিকেল 5টায় আসবে। 5টা বাজতে আর মাত্র 33 মিনিট বাকি। ইলহানের সাদা চেহারায় গোলাপি আভা জমে উঠল। বিব্রত কণ্ঠে বলল, আমি কি তোকে জিজ্ঞেস করেছি? ইলমি মুখ টিপে হেসে বলল, জিজ্ঞেস না করলেও আমি জানি তোমার মন আকুপাকু করছে। তুমি বরং একটা কাজ করো, ঘরে গিয়ে ঘড়ি ধরে বসে থাকো। আর মাত্র 32 মিনিট। 1 মিনিট অলরেডি চলে গেছে। ইলহানের খুব অস্বস্তি লাগছে, তবুও বলল, তুই কয়জনকে আসতে বলেছিস? 5 জন। এতজনকে বলার দরকার কি ছিল? শুধু মেঘাকে বললেই হতো। তোমার চিন্তা শক্তি কি ভোঁতা হয়ে গেছে ভাইয়া? মেঘা আমার ক্লাসমেট, ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক নেই। এখন যদি ওকে হঠাৎ করে একা বাসায় ইনভাইট করি, তাহলে অন্যরা সন্দেহ করবে না? ও আচ্ছা, ঠিক। ইলমি হাসি হাসি চেহারায় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইলহান বিরক্ত হয়ে চলে এলো। না জানি মনে মনে কি ভাবছে মেয়েটা। ইলহান তো শুধু মেঘাকে ধন্যবাদ দিতে চায়। তবে এটা ঠিক যে ধন্যবাদ দেওয়ার থেকেও ইলহানের মন ব্যাকুল হয়ে আছে তার স্নিগ্ধ মুখটা দেখার জন্য। মেঘারা এলো ঠিক সন্ধ্যা 6:30টায়, পুরো 1.5 ঘন্টা দেরি। এত দেরি হওয়ার কারণ মেঘার সাজগোজ। মেয়েটা ভয়ঙ্কর সাজ দিয়েছে। সামান্য একটা কারণে এমন বিয়ে বাড়ি মার্কা সাজ না দিলেও চলতো। ইলমি অবশ্য মেঘাকে কিছু বলল না, কিন্তু তার চূড়ান্ত বিরক্ত লাগছে। এমন একটা মেয়েকে তার ভাই কেন যে পছন্দ করলো, ধুর। ইলমি সবাইকে নিয়ে ইলহানের রুমে এলো, কিন্তু দেখা গেল ইলহান অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সবাইকে বাহিরে দাঁড়াতে বলে ভিতরে এসে ভাইয়াকে ডাকতে লাগলো ইলমি। ইলহান তখন স্বপ্নে মগ্ন। ভারী অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল সে। স্বপ্নে অরিন ছিল, তার চেহারা ছিল কাঁদো কাঁদো। ইলহান উতলা কণ্ঠে বলল, প্লিজ আপনি কাঁদবেন না, আমার একটুও ভালো লাগছে না। আপনার কি সমস্যা আমাকে বলুন, আমি সব ঠিক করে দেব।
অরিন শুধু কেঁদেই যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না। ইলহান বুকের ভেতর অসহ্য শূন্যতা অনুভব করলো। তখনই ইলমির ডাক কানে এলো, ভাইয়া ওঠো, মেঘারা চলে এসেছে। ইলহান হড়বড় করে উঠে বসলো। সত্যি এসেছে? কোথায়? ইলমি মেঘাদের ভিতরে ডেকে আনলো। ইলহান সবার দিকে তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত চেহারাটি খুঁজে না পেয়ে হতাশ হলো। ইলমি মেঘার হাত ধরে বলল, এই যে, এটাই মেঘা। মেঘার হাত পা কাঁপছে। তার সামনে বসা ছেলেটি অতি মাত্রায় সুদর্শন। মেঘা চোখ তুলে তাকাতেই পারছে না, কণ্ঠ জড়িয়ে আসছে লজ্জায়। এমন অবস্থাতেই বলল, হাই। ইলহান তাকে কিছু বলল না। ইলমির দিকে চেয়ে প্রশ্ন করল, এটাই কি মেঘা? হ্যাঁ, মেঘাই তো, ওকেই তো তুমি আসতে বলেছিলে। ইলহান খুব বিরক্ত বোধ করছে। সবাইকে ঘর থেকে বের করে দিতে মন চাইছে, কিন্তু ভদ্রতার খাতিরে চুপ রইল। এর মধ্যে ইলমি বলল, তুই নাকি নাইট পার্টির দিন ভাইয়ার কি একটা উপকার করেছিলি, সেজন্য ভাইয়া তোকে থ্যাঙ্কস জানাতে চাই। মেঘার মনে পড়ছে না সে কি উপকার করেছিল। ইলহান গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? আমি না কিছু বুঝতে পারছি না। মেঘার কণ্ঠে বিভ্রান্তি। ইলহান বলল, আমিও কিছু বুঝতে পারছি না। অরিনের বিয়ের ব্যবস্থা খুব দ্রুত করা হলো। হাসাদ ভাই হঠাৎ বাড়ি এসে বললেন তিনি অরিনকে বিয়ে করবেন। ঘরোয়াভাবে যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। সবচেয়ে উৎসাহী ছিলেন হালিমা। পাশের বাড়ির নাজমা ভাবিও এসেছে হালিমার সাথে রান্না বান্নায় হাত লাগাতে। নাজমার মেয়ে শিউলিও এসেছে অরিনকে বউ সাজাতে। হাসাদ ভাই অনেক টাকার জিনিস কিনে এনেছেন। অরিন মূর্তির মতন চুপচাপ বসে আছে, চোখের পলকটাও ফেলছে না। সে আজ অনুভূতি শূন্য। হাসাদ ভাই যখন বাড়িতে এলেন, অরিন তার সাথে একটা কথাও বললেন না, দরজা দিয়ে বসে রইল। কিন্তু মা খুব চেঁচামেচি করছিলেন। অরিন দরজা খুলতে বাধ্য হলো। তখন হাসাদ ভাই হুড়মুড় করে রুমে ঢুকে গেলেন। অরিনের পায়ে ধরে বললেন, মাফ করে দাও, আমি তোমাকে চিনতে ভুল করেছি অরিন। আর ভুল তো সব মানুষেরই হয়। জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, তোমার রাগ ভাঙানোর জন্যই এত আয়োজন। আমি কিন্তু তোমার কাছে এখন আর কোনো অন্যায় আবদার করছি না। বিয়ের পবিত্র বন্ধন, আশা করছি এতে তোমার কোনো আপত্তি থাকবে না। অরিন থমথমে মুখে বলল, আমি আপনাকে বিয়ে করব না হাসাদ ভাই, আপনি চলে যান। লজ্জা থাকলে আপনার এই কুকুরের মতন চেহারা নিয়ে আর কখনোই আমার সামনে আসবেন না। কথাটি অরিন খুব উচ্চস্বরে বলেছিল। মা শুনতে পেল রান্নাঘর থেকে। সাথে সাথেই তেড়ে এসে অরিনের গালে একটা কষিয়ে চড় মারলেন। অভদ্র মেয়ে, তোকে আমি এইভাবে মানুষকে অপমান করার শিক্ষা দিয়েছিলাম? হাসাদ বলল, থাক খালাম্মা, মাথা গরম করবেন না। অরিন না বুঝে বলেছে, আমি কিছু মনে করিনি। হালিমা নরম গলায় বললেন, আমি আমার মেয়ে হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অরিন বাথরুমে চলে গেল। কল ছেড়ে কাঁদতে বসলো। একটু পরেই হালিমা এসে আদেশ করলেন, দরজা খোল অরিন, শিউলি তোকে সাজাতে এসেছে। তুই যদি এই বিয়ে না করিস তাহলে তারিন আর জেরিনকে নিয়ে আমি বিষ খেয়ে মরবো। আর কত জ্বালাবি আমাদের? তোর এই বিয়েটা যে কত জরুরি সেটা তুই বুঝতে পারছিস না? নাকি আমাদের ভালোটা তুই সহ্য করতে পারছিস না? অরিন দরজা খুলে কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো কেন আমি হাসাদ ভাইকে বিয়ে করতে চাই না? তিনি সেদিন আমাকে ঘুরতে যাওয়ার নাম করে আবাসিক হোটেলে নিয়ে গেছিলেন। আমাকে জঘন্য প্রস্তাব দিয়েছেন। এইরকম একটা অমানুষকে আমি বিয়ে করব? তুমি যদি বলো এত কিছুর পরেও বিয়ে করতে হবে, তাহলে আমি তাই করব। হালিমা অবাক হয়ে চেয়ে রইলেন। একটু পর বললেন, তার উদ্দেশ্য খারাপ হলে সে নিশ্চয়ই তোকে বিয়ে করতে আসতো না। ভুল মানুষের হতেই পারে। কেউ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। মায়ের উত্তর অরিনকে স্তব্ধীভূত করে দিল। আর তর্কে জড়ানোর আগ্রহ পেল না সে। মোমের পুতুলের মতন দুর্ভাগ্যকে মেনে নিল। হঠাৎ করেই পুরো জগৎটাকে খুব নিষ্ঠুর মনে হচ্ছিল তার। যেখানে নিজের মাই মেয়ের দুঃখ বুঝল না, সেখানে অন্য কাউকে এই দুঃখের কথা বোঝানো নিতান্তই হাস্যকর। বুকে পাথর চাপা দিয়ে অরিন বিয়ের জন্য তৈরি হচ্ছিল। শিউলি কাজল পরানোর সময় বলল, চোখের পানিটা মুছে নাও অরিন আপু, কাজল চোখে লাগছে না। অরিন আঙুলের ডগা দিয়ে চোখে জল মুছল। এমন সময় ইলমির ফোন এলো। অরিনের ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে। বারবার ফোন কেটে দিতে লাগলো সে। কিন্তু ইলমিও নাছর বান্দা, অনবরত ফোন করেই যাচ্ছে। অরিনের একবার মনে হলো ফোনটা বন্ধ করে রাখে, কিন্তু করতে পারল না। ইলমির কল রিসিভ করলো। হ্যালো অরিন, কোথায় তুই? আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অরিনের বুক ধক করে উঠল। এই রাতের বেলা ইলমি তার বাড়িতে কেন এলো? কি হয়েছে?
তুই হঠাৎ এখানে কেন এলি? কেন, আমি কি আসতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু এমন না বলে কয়ে তুই তো কখনো আসিস না। ভাগ্যিস না বলে এসেছিলাম, না হলে জানতেই পারতাম না যে তোর বিয়ে হয়ে যাচ্ছে। স্বার্থপর, আমাকে জানালি না কেন? সব কথা জানাতে ইচ্ছে করে না রে। অরিনের কণ্ঠে তীব্র হাহাকার। ইলমি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার সাথে ভাইয়াও এসেছে, তুই একবার বাইরের বাইরের পেছনের রাস্তাটায় আসতে পারবি? কি হয়েছে বলতো? আগে তুই আয়, তারপর বলবো। এখন মা আমাকে বাসা থেকে বের হতে দেবে না। বিয়েটা মিটে যাক, তারপর আস্তে ধীরে কথা হবে। তোরা ভেতরে এসে বস। ইলমি তুমুল কণ্ঠে বলল, না, এখনই আসতে হবে। আন্টি বের হতে না দিলে আমি রাজি করাবো। ইলমি এই বলে ফোন রেখে দিল। অরিন দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা কি করতে চাইছে? একটু পর হালিমা এসে বলল, অরিন, কেউ যাতে না দেখে এমনভাবে মাথায় বড় ঘোমটা দিয়ে বাইরে যা। 2 মিনিটের মধ্যে চলে আসবি, ইলমি এসেছে তোকে নিতে। হালিমা যখন এই কথা বলেছেন, ইলমি তখন পিছনে দাঁড়িয়ে হাসল। অরিন জানতো ইলমি মাকে রাজি করিয়েই ছাড়বে। মা ইলমিকে খুব পছন্দ করেন। অবশ্য যাদের টাকা পয়সা আছে তাদের সবাইকেই মা পছন্দ করেন। আগে তিনি এমনটা ছিলেন না। ইদানিং অভাবে মায়ের স্বভাব নষ্ট হয়েছে। ন্যায় অন্যায়ের পার্থক্য তিনি বোঝেন না, শুধু বোঝেন টাকার হিসাব। কি আশ্চর্য! অরিন ইলমির সাথে বাহিরে এলো। বড় গাড়ির ভিতর বসেছিল ইলহান। ইলমি বলল, ভাইয়া তোর সাথে একটু কথা বলতে চাই। অরিন রেগে বলল, এজন্য আমাকে বাড়ি থেকে বের করে এনেছিস? কথাটি কি পরে বললে হচ্ছিল না? পরে বললে খুব দেরি হয়ে যেত। অরিন আগা মাথা কিছুই বুঝতে পারছে না। ইলমি ঠেলে অরিনকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল। দরজা লক করে দিল। অস্বস্তিতে গাঁট হয়ে বসে রইল অরিন। পাশে ইলহান মাথা নিচু করে আছে। নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কেমন আছেন? ভালো আছি, আপনি? এই তো ভালো। আজ বুঝি আপনার বিয়ে? প্রশ্নটা করার সময় ইলহানের কণ্ঠ কাঁপল। অরিন কি সেই কম্পন অনুভব করেছে? অরিন উত্তরে স্মিত হেসে বলল, জি। সেই হাসিতে বিষাদ মাখা। সেদিনের মতন প্রাণবন্ত স্নিগ্ধ হাসি কেন হাসছে না অরিন? ইলহান ইতস্তত করে বলল, সেদিনের জন্য আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম। এর কোনো প্রয়োজন নেই, আমি যেটা করেছি তা আমার সাধারণ দায়িত্ববোধ। এরপর শুধুই নিস্তব্ধতা। কেউ কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। অরিন বিব্রত গলায় বলল, আপনি কি আর কিছু বলবেন? ইলহানের বুক ভর্তি দ্বিধা। অনুভূতির জোয়ারে ভাসছে মন, কিন্তু বলার সাহস নেই। তবুও হঠাৎ বলল, আমি কি আপনার একবার হাত ধরতে পারি? অরিন ভুরু কুঁচকাল। কিছুটা অবাক হলেও সপ্রতিভ হেসে বলল, ঠিক আছে, ধরুন। ইলহান অরিনের হাত ধরল। তার চেহারায় তৃপ্তির হাসি জ্বলজ্বল করছে। ঘোর মাখা গলায় বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন না আমার জীবনে খুশি হওয়ার মতন কোনো ব্যাপার কখনো ঘটেছে কি না? তখন আমি জবাব দিতে পারিনি, কারণ মনে রাখার মতন কিচ্ছু খুঁজে পাইনি। কিন্তু আজ মনে হচ্ছে পেয়েছি। কি পেয়েছেন? এমন সময় ফোন বেজে উঠল। মায়ের নাম্বার। অরিন বিচলিত কণ্ঠে বলল, এই তো, মা ফোন করেছেন, আমাকে যেতে হবে। অরিন গাড়ি থেকে নামতে নিলেই ইলহান তার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। অরিন বিস্মিত গলায় বলল, কি ব্যাপার? ইলহান আকুল কণ্ঠে অনুরোধ করল, আমার হাতটা আর কিছুক্ষণ ধরে থাকবেন প্লিজ। কতক্ষণ? বড় অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল অরিন। ইলহান বিড়বিড় করে বলল, জানি না, হয়তো সারা জীবন। বাহিরে হঠাৎ বৃষ্টির তোলপাড় শুরু হলো। ঝমঝম শব্দ করে হাসছে আকাশ আর মাটি। পরিবেশের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। অরিন ইলহানের হাতটা ধরে রেখেই জানালা দিয়ে বাহিরে তাকালো। মনে হলো বৃষ্টি নয়, আকাশ থেকে যেন সুখ বর্ষণ হচ্ছে।